আসসালামাইকুম। আপনাদেরকে এখন হাঁস দেখাচ্ছি। এই দুটো হাঁস আজকে আমি কিনেছি ৳১০০ দিয়ে। তো আমার এখানে মজার ব্যাপার হচ্ছে হাঁস, মুরগি সব নিয়ে আসে। মাছ, মাংস সব এটা একটু গ্রামীণ পরিবেশ এরিয়া। সবকিছু এক জায়গাতেই পাওয়া যায়। তো চকবাজারের ভেতরে এত সুন্দর একটা পরিবেশ। মাত্র মানে ছোটোভাবে আমি হাঁস পালন করতে চাচ্ছি। আসলে আমার দাদিকে আমি খুব মিস করছিলাম। আমার দাদি হাঁস পালন করার কারণটা হচ্ছে বলি, আমার দাদি ভীষণ হাঁস পালন করতেন এবং উনার প্রায় ৫০ টার মতো হাঁস আজকে থেকে বহু বছর আগে ছিল। উনি তো মারা গেছেন ২০১৫ সালে। ২০১৫ তেও দাদি মারা যান। উনার বডিতে ইনফেকশন হয় এবং উনি বেডরিডেন ছিলেন অনেকদিন। তো আমার দাদি কোনো শিক্ষিত মহিলা উনি ছিলেন না। উনি ছিলেন একজন গ্রামের অশিক্ষিত একজন মহিলা ছিলেন। আমার বলতে কোনো লজ্জা নেই এবং দ্বিধাও নেই। আমার দাদি একজন গ্রামের বাংলাদেশের গ্রামের অশিক্ষিত একজন মহিলা যেরকম, ঠিক সেরকম। কিন্তু গ্রামের মহিলা যেরকম হয় ঠিক সেম শি ওয়াজ এবং তার দূরদর্শিতা, গ্রামের মহিলার যে দূরদর্শিতা, তার একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দেবো এই হাঁসের কথা বলেই। তো তিনি হাঁস পালতেন এবং সেই হাঁস পালনের সে টাকা দিয়ে উনি ওনার ছেলেমেয়ের খরচা এবং নিজের খরচা চালাতেন। আমার সাথে আমার দাদির সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। তো দাদি সবসময় আমাকে বলত যে, "জানোস" মানে আমার দাদির টোনে আমি একটু কথা বলছি আপনাদের সাথে। যে, "জানোস আমি হাঁস পালতাম। হাঁসের ডিম, তারপরে হাঁস, মুরগি এগুলো পালতো আমার দাদি।" তা আমার দাদির সাথে আমার আব্বাও থাকতো। হাঁস পালতো, মুরগি পালতো, ডাহুক পাখি এখন আছে কিনা গ্রামে আমি সঠিক জানি না। কারণ গ্রামে আমার থাকা খুব কম হয়েছে। তো আই মিস মাই ফাদার এবং আমার দাদিকে আমি খুব মিস করছিলাম। তো এখন মনটাও খুব খারাপ ছিল। আজকে একটা প্রোগ্রাম ছিল আমার অন্যত্র যাওয়ার। ঢাকা যাবার একটা প্রোগ্রাম ছিল। আমি ঢাকা শিফট করবার জন্য অনেক দিন থেকে চেষ্টা করছি। কারণ ঢাকায় আমার বিজনেস পারপাসে আমাকে ঢাকা থাকাটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং আমার যে রিসার্চ পারপাস সেটার জন্য আমাকে ঢাকা থাকা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক গাছপালা আমি প্রচণ্ড ভালোবাসি। এই হচ্ছে আমার বাগান। এই গাছগাছালির ভেতরে থাকতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার বাগানটা বোধহয় আপনারা আগেও দেখেছেন, এটা আমার ছাদ বাগান। ছাদ বাগানে আমি আমার ২ হাঁসকে নিয়ে আসছি। একটা হাসা আর একটা হাসি। তো যেটা বলছিলাম আমার দাদি খুব ভীষণভাবে পছন্দ করতো হাঁসপালা এবং তিনি এত দূরদর্শী একজন মহিলা, উনার ছেলেকে উনি ডাক্তার বানিয়েছেন। অ্যা ডাক্তার বানানোর উদ্দেশ্য ছিল এই হাঁসের টাকা দিয়ে। হাঁস পালনের টাকা দিয়ে। সো পাটের ধানের চালের টাকা বিক্রি করে উনি এনার ছেলেকে মানে ডক্টর করেন। আমার আব্বা চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল থেকে মেডিকেল পাস করেন। সরকারি মেডিকেল থেকে আজকে থেকে প্রায় ১৯৭৫, ৭৬, ৭৭ সালের কথা। হ্যাঁ? তো সে সময় আমার আব্বাকে পড়ানোর জন্য যত টাকা আমার দাদি পড়াতে চান। আমার আব্বার ছাত্র ভালো ছিল। গ্রামের স্কুলে যত ভালো ছাত্র ছিল তার মধ্যে আমার বাবা ফার্স্ট ছিল, ছাত্র ভালো ছিল। তো আব্বা সে সময় মেডিকেল পড়বেন, চান্স পেয়ে যান। তা আমার দাদি আমার আব্বার জন্য চাল বিক্রি করতেন, হাঁসের, মুরগির যে টাকাগুলো পেতেন বিক্রি করে সেগুলো দিয়ে উনি আমার আব্বাকে পড়াশোনা করিয়েছেন এবং ডাক্তার বানিয়েছেন। এবং আমার বাবাকে ডাক্তার বানানোর শর্ত ছিল তিনি গ্রামে গিয়ে গ্রামের মানুষের সেবা করবেন। কিন্তু আনফরচুনেটলি যে কোনো কারণে হোক আমার আব্বার আ এটা কারণ ছিল আমার আব্বা চট্টগ্রাম চলে আসেন এবং তিনি চট্টগ্রাম সেটেল হয়ে যান। চট্টগ্রামে এই হচ্ছে আমাদের বাড়ি। বাড়ি করেন, আমাকে বিয়ে করেন। বিয়ের পরে অ্যা রয়ে যান। তিনি আর ফিরে যাননি। হ্যাঁ? তিনি আর ফিরে যাননি। তো পরবর্তীতে এটাতে আমার দাদি প্রচণ্ড রকম মানসিকভাবে কষ্টে ভোগেন এবং একটা সময় তিনি তার যে আশা সেটা উনি আর পূরণ করতে পারেননি। তার ছেলে গ্রামে ফিরে যায়নি এবং হাঁস পালন করে তিনি যে ছেলেকে উনি মানুষ করেছেন সে ছেলে গ্রামের মানুষকে সেবা দিতে আর ফিরে যাননি। তো পরবর্তীতে আমার ভাই যখন প্রকৃতির কি বিচার, দেখুন আমার হাঁসগুলো, প্রকৃতির কি বিচার, আমার ভাই যখন ডক্টর হলো তখন আমার ভাইকে আমার আব্বা ব্রাহ্মণবাড়িয়া আমাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। কারণ এটা হচ্ছে প্রকৃতির বিচার। তো ব্রাহ্মণবাড়িয়া চলে যাই, সেখানে তারা চিকিৎসা দেয়। এখন তো আমি গবেষণা প্রজেক্টের জন্য রিসার্চ প্রপোজাল দিচ্ছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কীভাবে উন্নত করতে পারি সেরকম একটা রিসার্চ প্রপোজাল আমি আমেরিকার একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য ওয়েটিংয়ে আছি। প্রিপারেশন চলছে। কিন্তু আমার এই যে বাবার বাড়ির দাদির কাছ থেকে যে এইগুলো পেয়েছি, মানে এটা বলা যায় জেনেটিক্যালি পেয়েছি।
হতে পারে। আমি কিন্তু গ্রামে কখনোই থাকিনি। গ্রামে আমার বড় হয়ে ওঠাও হয়নি। আমি শহরের মানুষ। আমি জীবনে কখনো গ্রামে কোনোদিন ছিলাম, থাকা হয়নি। খুবই কম। আমি কখনো গ্রামে ছিলাম না। তো এটা আমার ভেতরে হয়তো বা কোনো কারণে ইনহেরিট করেছে। তা আমার গাছের প্রতি, এসবের প্রতি একটু আকর্ষণ। তো এখন আমি চট্টগ্রামে বসেই এই হাঁস পালাপালিতে ঢুকলাম। এগ্রিকালচার এন্টারপ্রেনারশিপ আমার আসলে একটা প্রিয় সাবজেক্ট। এটা নিয়ে বিদেশের সাবজেক্টও আছে, পড়াশোনাও আছে। তো আমার অলিভ ফার্মিং করার খুব শখ। ফার্মিং আমার একটা প্রজেক্টই বলা যায়। ফার্মিং আমার খুব পছন্দ। বেসিক্যালি আমরা ফ্যামিলি ডক্টর ফ্যামিলি, সবাই চিকিৎসক। কিন্তু ভূত পাইলে, মানে জেনেটিক্যালি ভূত পাইছে, এটা কিছু করার থাকে না। আপনাকে ইনহেরিট করতে। যেমন এখানে আমি নতুন করে লিচু চারা গজিয়েছি। বীজ থেকে আমি এই চারাগুলো করেছি, নিজে করেছি। এটা করেছি প্রায় বেশি দিন হচ্ছে না, 15-20 দিনের মধ্যে মাশাআল্লাহ বেশ ভালো রেসপন্স করেছি। তো যাই হোক, এই হলো কাহিনী হাঁস পালনের। এখন আমার দাদি যে হাঁসগুলো পেলে ছেলেকে মানুষ করেছিলেন, সেই ছেলে যখন ফিরে যাননি, তখন তিনি ভীষণ আপসেট হয়ে যান। এবং মজার তথ্য হচ্ছে তাদের মা ছেলের সম্পর্ক এত গভীরে যে আমার আব্বাকে না দেখা পর্যন্ত আমার দাদির প্রাণ, মানে নিঃশ্বাস দম যায় নাই। আমার আব্বাকে চট্টগ্রামে যখন আমার আব্বাকে তিনি দেখেন, দেখার পর ওনাকে আনা হয়। দেখার পরে উনি এরপরে ইন্তেকাল করেন। উনি অত্যন্ত একজন দূরদর্শী মহিলা ছিলেন। আমি এই কারণে দূরদর্শী বলবো যে সেই সময়ে, যে সময়ে কিনা মানুষ ছেলে মেয়েকে লেখাপড়া শেখানোর চিন্তা করতো না, সবাই তখন ওনার ছেলে বাকিরা এত বেশি লেখাপড়া খুব একটা হাইলি কোয়ালিফাইড না। আমার একটা চাচা আছে, তিনি মাস্টার্স এমএসসি, ম্যাথে এমএসসি ছিলেন। চট্টগ্রামে উনি এমএস কলেজ শিক্ষকতা করেন। পরে তিনি বাড়ি ফিরে যান। তো যে সময়টাতে লেখাপড়ার কোনো মূল্যই ছিল না, সেই সময়টাতে তিনি ওনার একজন ছেলেকে বিসিএস স্ক্যানার ডক্টর বানান। সো অনেকে এখন হাইপ দেখায় যে আমি ডাক্তার, আমি হ্যান, আমি ত্যান। বাংলাদেশের 90% পিপলের প্রধান পেশা হচ্ছে কৃষি। হ্যাঁ, এখন যারা হাইপ দেখায়, স্ট্যাটাস মারায়, তো স্ট্যাটাসওয়ালাদেরকে বলছি, মাটির দিকে না তাকালে নিজের অবস্থান বা নিজের পরিচয়, আত্মপরিচয়কে অবজ্ঞা করলে পৃথিবী আপনাকে সালাম করবে না, পৃথিবী আপনাকে লাথি দিবে। তো পৃথিবী তাকেই সালাম করে যে যোগ্য, এক। দ্বিতীয়ত হচ্ছে যে কিনা তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে। আমি চেষ্টা করছি, হ্যাঁ। বা তো সেই হিসাবে এইটা হলো একটা সাইন। আমার দাদি হাঁস পালতো। হাই কিউট বেবি। আমার দাদি হাঁস পালতো, তা আমিও এখন সেই ধারাবাহিকতায় এসেছি। দেখা যাক কী করতে পারি তাদেরকে নিয়ে, কতটুকু যেতে পারি। এটা প্রথমবারের মতো নেয়া, ভাবিনি আমি এটা করব। আজকে প্রায় বহু বছর হয়ে গেল। আই লাভ ইট। গন্ধ আছে, দুর্গন্ধ আছে, পায়খানা ঠায়খানা করে, প্রাণী জিনিস তো। আমি আসলে হাঁস ছেড়েই পালন করব, এটাই আমার চিন্তা ভাবনা। মানে ঘুরবে ফিরবে খাবে স্বাধীনভাবে। হাঁস বেঁধে পালন করার অভ্যাস যাদের আছে, আসলে হাঁস কখনো বেঁধে পালন করা যায় না। হাঁস হচ্ছে আপনাকে ছেড়ে দিয়েই পালন করতে হবে। ওকে ফিডটা দিতে হবে, ওকে পোষ মানাইতে হবে। তারপরে একজনে বলছিল, আম্মু বলতেছিল আমাকে, তুমি হাঁসগুলো হাত পা বেঁধে দাও। আমি যে হাত পা বেঁধে কাউকে তুমি আটকে রাখতে পারবে না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তো যাই হোক, এই হলো কাহিনী। আমার আব্বার এই কাহিনী শেয়ার করলাম এবং আমার দাদির এই কাহিনী শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন এবং কমেন্টসে লিখবেন কেমন মনে হলো।